Let us concentrate in the third part or the third video of this lesson. In the first video, I have discussed in details why Asleep in the Valley is called a war poem, what are the features of war poem, and why this war poem is different from the traditional romantic war poem. পরের পার্টে দ্বিতীয় পার্টটাতে আমরা আলোচনা করেছি কবির জীবনী সম্পর্কে। আমি তখন বলেছিলাম যে কবিতা পড়তে গেলে কবির জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে, কেন কবির বেড়ে ওঠা, কবির চিন্তা ভাবনা, তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, সেগুলো ভীষণভাবে প্রভাবিত করে তার সাহিত্যকর্মকে। বিশেষত এই ধরনের একটা কবিতা যেটা যুদ্ধের প্রেক্ষাপটে লেখা। তো সেই কবিতায় কে লিখছেন, যিনি ব্যক্তি জীবনে একজন সৈনিক হিসাবেও লড়াই করেছিলেন যুদ্ধক্ষেত্রে, ফলে তার ব্যক্তি জীবন আমাদের জানতে হবে। তৃতীয় পার্টে এসে এবার আমরা কবিতাটার স্ট্রাকচার, ফর্ম, কন্টেন্ট এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো না বুঝলেই কবিতাটা পার্ট আমাদের অসম্পূর্ণ থেকে যাবে, সেগুলো আমরা আলোচনা করব। So in brief, I can say this is a war poem. Asleep in the Valley is a war poem composed by Arthur Rimbaud, and actually this is the English translation of the original French poem. The original French poem is Les Demours du Val. Actually these are the French word and this is the French name. So there is a sense of peculiarity in the pronunciation, and the poem was written under the backdrop of Franco-Prussian War that was fought in the year 1870-71. And in my introductory lecture, I have discussed in detail the poem reflects the pity of war, it reflects the futility of war, the meaninglessness of war, যুদ্ধের যে অন্তঃস্থ শূন্যতা, সেগুলো কীভাবে এই কবিতার মধ্যে তার ছত্রে ছত্রে ধরা পড়ছে, সেগুলো আমরা কবিতাটা পাঠের সময় আবারও দেখব। আর এখানে প্রাসঙ্গিকভাবেও বলে নেব, পল সেমিট এই কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন। And while we are reading a translated form of literature, we should keep in mind the fact that the translation is somehow different from the original text. দুধের স্বাদ যেমন ঘোলে মেটানো যায় না, ঠিক একইভাবে বলবো যে ট্রান্সলেশন আমরা যখন পড়ছি, অ্যাকচুয়াল কবিতাটাকে সম্পূর্ণভাবে ধরতে পারবো এটাও আশা করা যায় না। তবে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো করেই আমরা কবিতাটা পড়ার চেষ্টা করব। আমরা যদি ফ্রেঞ্চ জানতাম তাহলে আরও সুবিধা হতো, কবিতার প্রতিটি ছত্রের সঙ্গে একাত্ম হতে আমাদের বেশি করে পারতাম, আমরা বেশি করে ভালো লাগত। তবে অনুবাদ সাহিত্য সম্পর্কে আমরা এই তথ্যটাও মাথায় রাখব যে কোনো সাহিত্যকর্ম যখন তার দেশের গণ্ডি পার হয়ে আন্তর্জাতিকতা লাভ করে, তখনই তাকে অনুবাদ করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা ধরা পড়ে। Actually, the translation literature reflects the popularity of the poet. The poet, when becomes an international poet, crossing the barrier of nationality, when he becomes an international poet, or when the people from the other countries express their urge to enjoy the literary skill of that particular poet, then the poet himself, or in some cases the others, help him to translate his original creation into other languages. What we see in case of the poet of poets, Rabindranath Tagore, নোবেল পুরস্কার যখন পেলেন, জাতীয়তা বা আমাদের দেশের গণ্ডি পার হয়ে যখন তিনি আন্তর্জাতিক কবি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, তখন আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়েছে।
তো সেদিক থেকে বলা যায় আর্থার রিম্বাউড ডেফিনেটলি এ পোয়েট অফ ইন্টারন্যাশনাল reputation, and that is why we have got the chance to read his poems Asleep in the Valley. তাহলে প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করলাম যে এটি একটি অনুবাদ সাহিত্য, প্রকৃত ফরাসি কবিতাটা আমরা পড়ছি না, তার অনুদিত রূপ ইংরেজিতে অনুবাদ করার ফলে যা দাঁড়িয়েছে আমরা সেটাই পড়ব, এবং কবিতাটার প্রেক্ষাপটও আমরা আলোচনা করেছি। এবার আমরা কবিতার অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে চলে যাব, বৈশিষ্ট্যগুলো দেখে নেব, যে বৈশিষ্ট্যগুলো ছাড়া এই কবিতা পাঠ অসম্পূর্ণ থাকবে। আমি প্রথম পর্বে বলেছিলাম যে আর্থার রিম্বাউড ইজ দ্য মার্ভেলাস বয় অফ ফ্রেঞ্চ পোয়েট্রি, ইজ দ্য টিনেজ পোয়েট, অ্যান্ড হি ইজ নট এ ট্র্যাডিশনাল পোয়েট in the truest sense of the term. In form, in content, in poetic diction, in rhyme scheme, in stanzaic pattern, everywhere he is innovative. He is experimental by nature. কবিতাটির প্রতিটি আঙ্গিকে আমরা দেখব তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রথাগত যে ধারণা, প্রথাগত যে কবিতা বা কাব্যের যে রূপ, সেগুলো থেকে বেরিয়ে এসেছে। সাহিত্যের যে স্বাধীনতা, লেখকের যে স্বাধীনতা, সেটা তিনি ভীষণ রকমভাবে অনুভব করতেন। ব্যক্তি জীবনেও আমরা দেখেছি তার যে সেই বোহেমিয়ান লাইফস্টাইল, তার যে অ্যাডভেঞ্চারাস স্পিরিট কবিতা লেখার মাধ্যমে দেখা যাচ্ছে, যে গতানুগতিকতাকে বাদ দিয়ে তিনি নিজের মতো করে তার ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো প্রথমেই যদি আমরা কবিতাটার, এটা 14 লাইনের একটা কবিতা, তোমরা বইয়ে নিশ্চিতভাবে দেখবে, আমার সঙ্গে সঙ্গে বইটাও ফলো করলে দেখবে 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতাকে আমরা জানি সনেট। সনেট ওয়াজ introduced by Italian poets, and the great sonneteer Petrarch actually introduced sonnet in Italian literature, and from Italy it spreads into other forms of literature, then from England to other countries, England, France, and almost all the poets, the Bengali poets or all the poets of the world finally adopted this popular type of poetry, that is sonnet. তো 14 লাইনের একটা কবিতা, পেট্রার্কের স্টাইলটা নিলেন। 14 লাইনের কবিতা, সাধারণভাবে আমরা পেট্রার্কের যে সনেট দেখি সেখানে দেখব যে 8 লাইন, প্রথম 8 লাইনকে তোমরা জানো, এর আগে আমরা 9, 10, 11, 12 যে সমস্ত সনেটগুলো পড়িয়েছি সেখানে আমরা আলোচনা করেছি। প্রথম 8 লাইনকে অক্টেট বলা হয়, পরের 6 লাইন, শেষ 6 লাইনকে সেস্টেট বলা হয়। তো অক্টেভ সেস্টেট নিলেন, কিন্তু অক্টেভ সেস্টেটের আমরা যে পেট্রার্কান স্টাইলে তার যে রাইম স্কিম দেখব, জেনারেলি পেট্রার্কান সনেটের ক্ষেত্রে রাইম স্কিম আমরা দেখি এবিবিএ, এবিবিএ, সিডি, সিডি, অথবা সিডিই, সিডিই। আমি এই কবিতার বিষয়ে যখন আসছি তখন বলবো। কিন্তু এখানে তিনি অক্টেভ সিস্টেমটাকে নিলেন, আবার পুরোপুরি নিলেন না। 8 লাইন আর 6 লাইনকে উনি নিজের মতো করে ভাঙতে শুরু করলেন। 4 লাইন, আবার 4 লাইন, দুটোই মিলে 8 লাইন, তারপর আবার 3 লাইন, আবার 3 লাইন, এই দুটোই মিলে 6 লাইন। তাহলে পেট্রার্কের স্টাইলটা নিলেন, কিন্তু তাকে নিজের মতো করে রিপ্রেজেন্ট করলেন। তো এই কবিতা পেট্রার্কান স্টাইল ফলো করে সনেট লেখার চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও আমরা দেখব যে নিজের যে তার অরিজিনালিটি, তার নিজের যে এক্সপেরিমেন্টাল স্টাইল, সেভাবে তিনি কী করে তিনি কবিতাটাকে মোল্ড করে নিলেন, আমরা সেটা দেখব। তো এই কবিতা তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্যাটার্নে দেখলাম উনি 8 আর 6 এর মধ্যে থাকলেন না, সেখানে 4 ভাগ করে নিলেন অক্টেভটাকে, আর পরে সেস্টেটটাকে 3 ভাগ করে নিলেন। তো এখানে রাইম স্কিমটা কীভাবে নিলেন? রাইম স্কিম সাধারণভাবে এবিবিএ, এবিবিএ সে যে ছন্দ পেতাম সেটা আমরা এখানে পেলাম না। কীভাবে এখানে আমরা রাইম স্কিম দেখছি? এখানে দেখো, লক্ষ্য করলে দেখবে এই ফ্লোরসটাকে আমরা যদি এ ধরি আর ব্রাইটকে যদি বি ধরি, তাহলে এ বি, কিন্তু এখানে এসে এর সঙ্গে আর এই সানসের এ মিলল না। আমরা পেট্রার্কান সনেটে দেখলে
তাহলে দেখব এই শব্দটার সঙ্গে এই শব্দটার শেষে ছন্দের যে মিল সেটা খুঁজে পাবো, কিন্তু এখানে পেলাম না, বরং উল্টে কি হলো, ব্রাইটের সঙ্গে লাইটের মিল আছে। তাহলে এখানে কি হচ্ছে, এ বি, এটাকে আমরা সি লিখবো, এটাকে আমরা বি লিখব। তাহলে এ বি সি বি অর্থাৎ দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল পেলাম। তাহলে পেট্রার্কান স্টাইল নিয়েও নিলেন না, নিজের মতো করে উনি এক্সপেরিমেন্টাল বলেন, কবিতাটাকে ভাঙতে শুরু করলেন, নিজের মতো রিপ্রেজেন্ট করতে শুরু করলেন। পরের পার্টেও দেখো মাউথ, তারপরে রয়েছে হেড, আন্ডারগ্রোথ, বেড। তাহলে এখানে আমরা একে যদি ডি নেই, ডি ই, এটাকে আমরা এফ নেব, আবার ই। তাহলে এখানেও সে নিজের মতো এক্সপেরিমেন্ট করলেন, ওই দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইন, কিন্তু দ্বিতীয় স্ট্যাঞ্জার যে প্রথম শব্দের সঙ্গে তার তৃতীয় লাইনের শব্দের আর আমরা মিল খুঁজে পাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে ঠিক এইভাবে রাইম স্কিমটা উনি কি করেছেন, এ বি সি বি ডিই এফই জি জি এইচ আই আই জে, এটাও একদম নিজের মতো করে ভেঙে নিলেন। এখানেও পেট্রার্কান স্টাইলের আমরা মিল আর কিছুই খুঁজে পেলাম না, নিজের মতো করলেন। দেখো স্মাইলের সঙ্গে গাইলের আমরা একটা মিল পাচ্ছি, এই জন্য জি জি, তারপরে এটা আলাদা করে হয়ে গেল এইচ, আর তারপর রেস্ট ব্রেস্ট, এটার মিল আছে আই আই, আর তারপর হোলস জে, আই আই জে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে পেট্রার্কান স্টাইলকে নিলেন, কিন্তু তাকে ভেঙে চুরে একদম নিজের মতো করে রাইম স্কিম সাজিয়ে নিলেন। পরের পার্টে আমরা পরের যে বৈশিষ্ট্যটি এই কবিতার আলোচনা করব। কবিতাতে উনি ফ্রি ভার্সের যে টেকনিক, ফ্রি ভার্স টেকনিকটাকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। ফ্রি ভার্স আমরা আজকের আধুনিক কবিতার যে বৈশিষ্ট্য দেখি, মুক্ত কবিতা। কোথা থেকে মুক্ত? যে ছন্দ, তার স্টাইল, তার ফর্ম ইত্যাদির যে প্রথামাফিক বা গতানুগতিক যে ধ্যান ধারণা, গতানুগতিক যে বাঁধনগুলো, সেগুলো সব থেকে কবিতাকে মুক্ত করে দেবেন। আজকে আমরা বলি না যে আধুনিক কবিতা আমরা নিজের মতো করে লিখবো, যা লিখবো সেটাই কবিতা হবে। কখনো কখনো আমরা পড়তে গিয়ে কবিতা না সেটা গদ্য নাকি, এরকম আমাদের মধ্যে যারা প্রথাগত কবিতা পাঠের সঙ্গে অভ্যস্ত, তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো আমরা পড়লেও তো হবে না, আসলে সাহিত্য সে নিজের মতো চলবে, তাকে নিয়ম দিয়ে বাঁধা যায় না। আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ, তো স্বতঃস্ফূর্ততা যেখানে থাকবে তাকে কি আমরা নিয়ম দিয়ে বাঁধতে পারি? আসলে আমরা ছোটোবেলা থেকে পয়ার ছন্দে অভ্যস্ত, আমরা ছোটোবেলা থেকে সুনীলমল বসু বা ছন্দের জাদুকর কবি পালকির গান ইত্যাদি ইত্যাদি, পালকির গান, তালগাছ, আমাদের ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তার যে ছন্দ, এসব পড়তে পড়তেই আমাদের মনে হয় যে কবিতা মানেই এরকম থাকবে। কিন্তু না, আজকের ফ্রি ভার্স বলছে যে না, নিজের মতো চলবে, সেখানে ভাবনাটাই মূল কথা, আমি কি বলতে চাইছি সেটাই মূল কথা। এবং এই টিনেজ পোয়েট, এই ইনোভেটিভ পোয়েট, মার্ভেলাস পোয়েট, হু used to a vagabond life or a bohemian life, we cannot restrict him within the rules and regulation of writing poetry. That is why he adopted the popular technique of free verse in this poem. If you go through the poem, actually when I have explained the rhyme scheme, the implied features of free verse is also explained somehow. এবং অন্যান্য জায়গাগুলো যদি তোমরা দেখো, আমরা সেই গতানুগতিক কবিতার মিল, এখানে কমা, পূর্ণচ্ছেদ ইত্যাদি পরের পার্টেও আমরা দেখব। এই যে যেমন যদি তোমরা এই থার্ড পার্টটাতে চলে আসো, তো হঠাৎ মাঝে আমরা দেখলাম ফুল স্টপ হয়ে এখানেই থেমে গেল, পরে আবার দুটো শব্দ নিয়ে পরের পার্টে আবার শুরু হয়েছে। তো কোথাও যে গতানুগতিক কবিতা সম্পর্কে আমাদের যে ভাবনা, তার কিন্তু এখানে প্রতিফলন আমরা দেখতে পাবো। তো ফ্রি ভার্স উনি তার লেখার ক্ষেত্রে খুব সুন্দরভাবে বলবো প্রয়োগ করেছেন এবং ফ্রি ভার্সের স্টাইলে লিখতে ভালোবাসতেন। পরের আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি
আমরা বলবো মুভমেন্ট, লিটারারি মুভমেন্ট, ডাডাইজম। Actually, Dadaism is a literary movement that has freed itself from the bondage of traditional form and style of conventional literature. যে প্রথাগত যে ফর্ম আর স্টাইল, আমি যে কথাগুলো আগে বলছিলাম, ফ্রি ভার্স, এগুলো সবই আসলে পরপর স্টেপ বাই স্টেপ আসছে। আমরা এই কবিতা যখন পড়ব, তাহলে ড্যাডাইজম এই পার্টটাও, এই টার্মটাও মাথায় রাখতে হবে, যে একটি বিশেষ ধরনের সাহিত্যকর্ম যেখানে ওই প্রথাগত যে ফর্ম আর স্টাইল, কাব্যের যে ফর্ম, এগুলো থেকে মুক্ত করার চেষ্টা করেছেন লেখক। তো এই কবিতার মধ্যেও আমরা সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাব। 4 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা এই কবিতার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে, সুররিয়ালিজম। সুররিয়ালিজম কি? অধিবাস্তবতাবাদ। এটাও বলবো একটা ফ্রেঞ্চ literary movement that was started in the year 1919. What is the main content, or what is the main theme of this movement? Actually, this movement wanted to establish the fact that there should not be any difference between reality and dream. We are generally associated with the fact that there is a vast difference, there is an unbridgeable difference between dream and reality. But surrealism, the exponent of surrealism, or the poets, writers, or the literary person who believed this theory, they wanted to make their literature free from the traditional difference or borderline of dream and reality. Actually, they tried to mix with one another. They wanted to erase the borderline between the two different worlds, and actually they wanted to make the literature free from the dominance of reason and conscious effort. So here in this poem, while we will go through this poem, definitely we will have some glimpses of surrealism. And the next point that is also important at the time of reading of this poem, economy of expression. শব্দ, পোয়েটিক ডিকশন যেটাকে আমরা টেকনিক্যালি বলি, তো সেই শব্দ নিরূপণের ক্ষেত্রে অত্যন্ত পরিমিত, একদম ঠিক যেখানে যতটা লাগবে, ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট। পরীক্ষার সময় আমরা যেটা বলি যে আনসার শুড বি ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট। ইফ ইউ গো থ্রু দিস পোয়েম, ইট ইজ ভেরি ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট। দেয়ার ইজ নো অর্নামেন্ট, no extension of themes or emotions. Actually, a soldier who had the bitter experience of fighting in the front, romanticism is a far away fact for him. So while he is writing, the harsh reality mold him or influence him to speak the matter as it is, without being ornamental or without being very decorative in presentation. So that is why the poetic diction is very economical, or in brief, technically we can call the economy of expression is very important at the time of reading of this poem. And the other important factors that are also essential for the proper understanding of this poem is symbolism and symbolism. Actually, symbols, I think you were already associated with the fact that what is symbolism, or what is the role of symbolism. Symbolism makes the literature more meaningful or more implied. It can have different types of meaning. The surface meaning somehow may be different from the inner meaning. Okay, symbolism and imagery. Imagery is another important features of this poem. Imagery, চিত্র, চিত্রকল্প, চিত্রই বলবো। তো এই কবিতাটা যখন পড়বো মনে হবে এটা একটা কবিতা নয়, দিস ইজ দ্য পেন পিকচার। উই ক্যান represent the poem as a perfect picture drawn not by a poet
but by a painter. Actually, this is the pen picture of Arthur Rimbaud, where he had expressed the harsh reality of the war front in the form of a experimental poetry. So symbolism and imagery, these are the two other important features of this poem. And musicality, the last but not the least important features of this poem. Actually, this poem is in the form of a beautiful song, both in French and also in English. At the end of the video, I can give you some glimpses when it is presented in the form of a song. Definitely the melody and the tune of the song will touch your heart. So in brief, I can conclude this session by saying that the marvelous boy of French poetry, Arthur Rimbaud, has developed his own innovative style and form to match the spirit of the poem.